সামরিক ক্ষমতায় গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী পৃথিবীর ১৪৫টা দেশের মধ্যে সামরিক শক্তিতে ভারত চতুর্থ আর পাকিস্তান ১২তম স্থানে আছে। তবুও পহেলগামে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানকে প্রত্যাঘাতের প্রশ্নে কংগ্রেস মোদী সরকারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিল, কিন্তু ১০ দিন কেটে যাওয়ার পরও কেন্দ্র প্রত্যাঘাত বা হামলায় জড়িতদের সন্ত্রাসবাদীদের সন্ধান না পাওয়ায় কংগ্রেস মোদী সরকারের পারদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছে। ইতিমধ্যেই সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে মোদী সরকার, তারপরও বলা হচ্ছে প্রত্যাঘাতে কতটা সক্ষম নরেন্দ্র মোদীর সরকার। পহেলগামে ঘটনার পর অনেকদিন পরেও সরকারের তরফে কোনো স্পষ্ট রণনীতি দেখা যায়নি। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে পাকিস্তানকে পহেলগামের জবাব নিয়ে মোদী সরকারের উপরে চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস নেতা চরণজিৎ সিং চন্নি এক কদম এগিয়ে বলেছেন, উরির হামলার জবাবে সার্জিক্যাল স্ট্রাইকের এখনো কোনো প্রমাণ মেলেনি। পুলওয়ামার জবাবে বালাকোটে বায়ুসেনা বোমা ফেলেছিল বলে যে দাবি, তাও কেউ জানতে পারেনি। আমাদের দেশে বোমা পড়লে আমরা কি জানতে পারতাম না? কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন, বলেছেন হামলায় ২৮ জনের প্রাণহানির দায় কে নেবেন? স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কি এই ঘটনার পরে ইস্তফা দেওয়া উচিত ছিল না? কংগ্রেস যখন এরকম মন্তব্য করছেন, ঠিক সেই সময় দেখা গেল উত্তরপ্রদেশে রাস্তায় জাগুয়ার মতো যুদ্ধ বিমান, রাফায়েলের মতো যুদ্ধ বিমান কিন্তু ইতিমধ্যেই নেমেছে এবং বলা হচ্ছে ক্রমশ উত্তপ্ত যখন নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি, ঠিক তখন পর পর ৮ রাত যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখায় ভারতও তার পাল্টা জবাব দিয়েছে। এই যুদ্ধের আবহে জোর কদমে প্রস্তুতি চলছে ভারতীয় শিবিরে। এর আগে আরব সাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া হয়েছে এবং শুক্রবার উত্তরপ্রদেশে গঙ্গা এক্সপ্রেসওয়েতে যুদ্ধ বিমান নিয়ে মহড়া চালায় ভারতীয় বায়ুসেনা। শাহজাহানপুরের নির্মীয়মান এক্সপ্রেসওয়েটি ৩.৫ কিলোমিটার পথ এয়ার ট্রিপ হিসেবে ব্যবহার করে ওঠানামা করে রাফাল, জাগুয়ার, মিরাজ এর মতো যুদ্ধ বিমান। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি পরিস্থিতিতে গঙ্গা এক্সপ্রেসওয়েকে রানওয়ে হিসেবে ব্যবহার করা যাবে কিনা তা পরীক্ষা করে দেখতেই এদিন মহড়া চালানো হয়। শুক্রবার একটি বিবৃতি দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। তাতে বলা হয়েছে এটি দেশের প্রথম এয়ার স্ট্রিপ যেখানে দিন ও রাতে যুদ্ধ বিমান অবতরণ করতে পারবে। প্রতিরক্ষা ক্ষেত্রে এটি একটি কৌশলী সম্পদ। তাছাড়া ভবিষ্যতে এটিকে প্রশিক্ষণ ঘাঁটি হিসেবে ব্যবহার করবে ভারতীয় বায়ুসেনা। মহড়াও চালাবে। এক্সপ্রেসওয়ের নিরাপত্তা আঁটোসাঁটো করতে ২৫০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এয়ার স্ট্রিপের দুপাশে। এমন যুদ্ধের আবহে আতঙ্কে রয়েছে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকার বাসিন্দারা। তাদের কথায় অতীতে যখনই যুদ্ধ বেড়েছে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে কাশ্মীরকে। যদি যুদ্ধ বাধে সেই আশঙ্কায় অনেকে মাটির নিচে সিমেন্ট ও ইস্পাতের তৈরি বাংকার তৈরি করে থাকার প্রস্তুতি নিচ্ছেন। চাল, গম সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে ঘরে মজুত করে রেখেছেন তারা। পেট্রোল পাম্পগুলোতেও ভিড়। এখন পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাহতের খবর নেই। তাতেও লাগাতার ভারত পাক গুলি বিনিময় উপত্যকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। অন্যদিকে লস্করের সঙ্গী পাক সেনা ও আইএসআই, এনআইএ তদন্তে এমনটা উঠে এসছে, পহেলগামে যে হামলার হয়েছিল তার পরিকল্পনা করেছিল লস্কর-ই তৈবা। তাদের যাবতীয় মদত দেয় পাক সেনা ও তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই। হামলার 2 পাক জঙ্গি মুসা ও তালহার সঙ্গে যোগাযোগ ছিল পাকিস্তানি পান্ডাদের। জঙ্গিদের প্রকাশ্যে মদতদাতা অন্তত 20 জন কাশ্মীরিকে ইতিমধ্যে চিহ্নিত করেছে। জম্মুর জেলে বন্দী 2 লস্কর জঙ্গিকেও জেরার ভাবনা রয়েছে তদন্তকারীদের। বৈশরণের ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রায় 40 রাউন্ড কার্তুজ। এলাকায় সক্রিয় ছিল 3টে স্যাটেলাইট ফোন। কোথা থেকে ফোন জানতে মোবাইল টাওয়ারের তথ্য সংগ্রহ চলছে। সম্ভবত দক্ষিণ কাশ্মীরের কোনো জঙ্গল বা গুহায় জঙ্গিরা এখনো লুকিয়ে আছে স্থানীয়দের মদতে।